স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদ, সাথে আছে আমি শামীম জাহেদ। রাজশাহীতে আম পাকাতে দেওয়া হচ্ছে কার্বাইড, পচন রোধে সে আমেই আবার আরেক দফা মেশানো হচ্ছে ফরমালিন। চাষিরা এই অভিযোগ অস্বীকার করলেও ব্যবসায়ীরা বলছেন শুধুমাত্র রাজশাহীর বাইরে আম পাঠানোর আগেই মেশানো হয় রাসায়নিক। আজ আমাদের আলোচনার বিষয় আমে বিষাক্ত রাসায়নিক। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বাবুল চন্দ্র সরকার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এম সালাউদ্দিন এম চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজশাহীর আম হিমসাগর, ল্যাংড়া আর গোপালভোগের সুনাম সারা দেশে। আর সেই সুযোগেই প্রতি বছরই বাড়তি লাভের আশায় মরিয়া হয়ে ওঠে এক শ্রেণীর ব্যবসায়ী। তবে আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানোর কথা অস্বীকার করছে চাষিরা। আর ব্যবসায়ীদের দাবি, রাজশাহীর বাইরে আম পাঠানোর আগেই মেশানো হয় রাসায়নিক। এই আম আমার যতদিন গাছে থাকবে, বুঝছেন, ততদিন আমার এই গাছের আম কোনোদিন ভেজাল হবে না। অন্য পার্টির গাছ বেশি দিবে, ওইসব পার্টিরা ধরেন যে ফর্মুলা যা ওরা করার দরকার সেই মাল ওরা মিশায়। এটার কাজ আমের বাগানে দেওয়া। কি করে? ভিটামিন। এটা দিলে কি হয়? আম ফুলে চেহারা ভালো হয়। কার্বাইডে পাকানো আম পরীক্ষা করেও শনাক্তের উপায় নেই জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, বেশ কটি বাজারে আমে মিলেছে ঝুঁকিপূর্ণ মাত্রায় ফরমালিন। কেমিক্যালি অ্যানালাইসিস করে আমরা দেখতেছি যে এর মধ্যে ফরমালিন আছে কিনা। তা আমরা সব জায়গায় পাচ্ছি না, কিছু কিছু আড়তে আমরা পাইছি, যেমন গতকালকেও আমরা বেশ কয়েকটাতে পাইছি, তাকে জরিমানা করা হয়েছে, প্রায় ৭৫,০০০ টাকার মতো জরিমানা করা হয়েছে। এদিকে ফলে রাসায়নিক মেশানোর বন্ধে প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগগুলো পাচ্ছি যে আমকে কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবসময় এই অভিযানটা পরিচালনা করছে। পাশাপাশি আমাদের উপজেলা পর্যায়ে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি আছে, তাদেরকে আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। ভেজাল বিরোধী অভিযানে অসাধু ব্যক্তিরা আগের চেয়ে সতর্ক হয়েছে জানিয়ে পাইকারি ব্যবসায়ীরা বলছে, এ কারণে আড়তে কমেছে পাইকারি বিক্রেতার সংখ্যা। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর বাবুল চন্দ্র সরকার এবং ডক্টর সালাউদ্দিন চৌধুরী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জি, ভালো। ডক্টর সরকার, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে করি যে আমরা প্রতিবেদন দেখলাম, যে প্রতিবেদনের সাথে আমরা একেবারেই পরিচিত এই সাম্প্রতিক সময়গুলোতে। এর বাইরে আমরা যেটা জানি যে বাজারে আসার পরে ফরমালিন দেওয়া হচ্ছে বা তার আগে একটু কার্বাইড দেওয়া পাকানো হচ্ছে, কিন্তু এর আগে আমরা আসলে কি পদ্ধতি গ্রহণ করলে পেস্ট মুক্ত অর্থাৎ কীট পতঙ্গ মুক্ত ভালোভাবে আম তৈরি করা যেতে পারে? কি গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্রহণ করা উচিত পারে আসলে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা যে আম উৎপাদন করি সেটা তো আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ হলো উত্তর পশ্চিমাঞ্চলে, যেটা রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, এই সমস্ত এলাকাতেই বেশি ভালো গুণগত মানসম্পন্ন আম উৎপাদন হয়। কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সারা দেশেই তো আমাদের মোটামুটি বাংলাদেশের উৎপাদন হচ্ছে এবং সেই প্রেক্ষিতে আমাদের বিজ্ঞানীরা যারা আমরা গবেষণা করে থাকি, তো আমাদের সেই গবেষণা থেকে আমরা দেখেছি যে আম যদি আমরা গুণগত মানসম্পন্নভাবে উৎপাদন করতে চাই, তাহলে প্রথম থেকেই এটার দিকে মনোযোগ দিতে হবে, একটি গাছের চারা রোপণ থেকে শুরু করে। সেখানে যদি আমরা প্রথমেই নির্বাচন করতে হবে একটি ভালো জাতের আম। অনেক সময় দেখা যায় কৃষকগণ বিভিন্ন নার্সারি থেকে তারা যে চারাগুলো সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় তারা যখন 2 বছর বা 3 বছর পরে যখন তারা ফল পান, সেই ক্ষেত্রে তারা প্রতারিত হন। তারা যে কাঙ্ক্ষিত যে জাতটির কথা বলে তারা সেটি ক্রয় করে থাকেন, দেখা যায় যে সেই জাতটি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রথমেই তিনি একটি ভালো নার্সারি থেকে, যেটা তাকে নিশ্চিত করবে যে একটি ভালো চারা, সেখান থেকে উনি একটি ভালো, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আসলে কি কি মানে ভালো প্র্যাকটিস করতে হবে যাতে প্র্যাকটিস, তো সেটা হলো যে আমরা যখন আম গাছে ধরবে অর্থাৎ ফুল আসবে, সেই ফুল আসার পরে আমরা বলে থাকি যখনই গাছে মুকুল আসবে, সোজা কথা, সেই মুকুল আসার পরে আমরা সেই গাছে মুকুলটা এসেছে কিন্তু ফুলটা ফুটে নাই, ফুল ফুটবে, তখনই আমাদেরকে একটা স্প্রে করতে আমরা বলি। সেটা কতবার স্প্রে করতে পারেন? পুরো আমরা সাধারণত বলে থাকি দুবার স্প্রে করতে। আমরা জানি যে একজন কৃষক অনেকবার, কখনো 10-12 বোধহয় পুরো প্রক্রিয়ার সময় স্প্রে করে। এটা কি আসলে ক্ষতিকর? এটা আসলে আমরা তো এটা মেজার করলে বুঝতে পারবো যে ক্ষতিকর মানে হলো যখন ফলটা আমরা হারভেস্ট করি, একটা ফলে যখন এই কীটনাশকগুলো প্রয়োগ করা হয়, তার কতদিন পরে উনি ফলটা হারভেস্ট করছেন অর্থাৎ ফলটা পাচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যায় অনেকগুলো, আমাদের একটা স্টাডি হয়েছে
এই বিষয়ের উপরে আমাদের গত 12-13 সালে আমাদের বিজ্ঞানীগণ একটা পোস্ট হারভেস্ট একটা সেকশন আছে, তারা স্টাডি করেছেন, বিভাগ আছে পোস্ট হারভেস্ট বিভাগ, তারা স্টাডি করেছেন। সেখানে দেখেছেন যে আসলে বিভিন্ন রকম পেস্টিসাইড অর্থাৎ ফাঞ্জিসাইড এবং সেখানে কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটাই ওনারা প্রয়োগ করেছেন, এবং প্রয়োগ করে দেখা গেছে যে আসলে যে একটা যে নির্দিষ্ট রেঞ্জ আছে যেটার মধ্যে গ্রহণযোগ্য মাত্রায় সেইখানটা ম্যাক্সিমাম রেজিডিউ লিমিট, যেটা মানে সর্বোচ্চ মাত্রায় যেটুকু থাকতে পারবে ফলের মধ্যে, তা থেকে দেখা গেছে যে বেশিরভাগ স্যাম্পলের মধ্যেই তার নিচে ছিল না, বেশি ছিল না, সেই মাত্রা নিচেই ছিল। এবং আমাদের কিন্তু একটা মাত্রাও আছে যে দৈনিক আমরা যে ডেইলি ইনটেক যেটা করতে পারি, কতটুক মাত্রায় ওই কীটনাশকের একটা কিন্তু বিভিন্ন কীটনাশক যেমন সাইপারমেথ্রিন এগুলো 0.002 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের জন্য, এই ধরনের কিন্তু একটা স্টাডিও আছে। আমি এই বিস্তারিত আপনাকে পরে আসবো। আমি ডক্টর চৌধুরীর কাছে যেতে চাচ্ছি। ডক্টর চৌধুরী, আপনার কি মনে হয় যে একেবারে কি কীটনাশক ছাড়া আমরা বাগানের পর্যায়ে আম তৈরি করতে পারবো না, নাকি আর কোনো বিকল্প পদ্ধতি আসলে আদৌ সম্ভব? আমি যদি কমার্শিয়ালি আম চাষের কথা চিন্তা করি, লার্জ স্কেলে চিন্তা করি, এটা সম্ভব কিনা? অ্যাকচুয়ালি লার্জ স্কেলে বা স্মল স্কেলে, যে স্কেলে চিন্তা করেন না কেন, এটা অ্যাগ্রো ইকোসিস্টেমে আম যেরকম থাকবে, আমের রোগবালাইও থাকবে, পোকামাকড়ও থাকবে, সেটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং এটাকে একটা ক্ষতিকর মাত্রার নিচে নামিয়ে আনার জন্য কিছু বৈজ্ঞানিক উপায় অবলম্বন করা, যেটা হেলথের জন্য হ্যাজার্ডস হবে না কিন্তু আমটাকে ম্যাক্সিমাম লেভেলে প্রোটেকশন দিবে, এটুকুই অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত। আমরা সেটাই চাই, এর বেশি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাধাটা কোথায় আসলে? বাধা হলো যে যারা প্রডিউসার আছে তাদের, এটা হচ্ছে তাদের ইকোনমিক্যালি একটা ভেরি ইম্পর্টেন্ট ক্রপ, খুবই গুরুত্বপূর্ণ। সে কোনোভাবে চাবে না যে কোনো সিজনে এটা কোনো রিস্ক হোক, কারণ এটাতে তার সারা জীবনের পুঁজির বিষয় জড়িত থাকে। ফলে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সে আউট অফ তার একটা মানে করেন যে অ্যাংজাইটি থেকে সে অনেক বেশি ফাঞ্জিসাইড বা পেস্টিসাইড ইউজ করে থাকে। এক, দুই হচ্ছে তারা প্রায় একটা প্রবলেম বলে যে স্যার আপনারা যতটুকু মাত্রা পেস্টিসাইড ইউজ করতে বলেছেন ওটুকু করেছি কিন্তু ফল হচ্ছে না। এটা হলো যে সমস্ত ফাঞ্জিসাইড বা পেস্টিসাইড ব্যবসায়ীরা আছেন, যেটুকু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওই ওষুধে থাকা উচিত ছিল হয়তোবা এটা তার মাত্রায় কম ছিল, ফলে সে প্রতারিত হচ্ছে। এই প্রতারণা থেকে উদ্ধারের জন্য সে অধিক মাত্রায় ইউজ করছে। আচ্ছা, আমরা তাহলে আমরা এই কৃষকদের সচেতন করার দায়িত্ব সরকারের, সেটা আপনাদের দপ্তর থেকে নিশ্চয়ই করেন। এর বাইরে কি আর কোনো গবেষণা থাকা উচিত যার ফলে মানে আমের ডিউরেশনটা, ফলনের ডিউরেশনটা হয়তো কমে আসবে, বা আর কোনো নতুন ভ্যারাইটি হতে পারে কিনা, সেই বিষয়ে সরকারের বাংলাদেশের একটি মাত্র আম গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে কোনো গবেষণা হচ্ছে কিনা? ধন্যবাদ। আমাদের যে আম গবেষণা কেন্দ্র আছে এবং এছাড়াও আমাদের সারা বাংলাদেশেই কিন্তু উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের 19টি সেখানে সাব স্টেশন আছে, তারাও কিন্তু গবেষণা করে থাকে বিভিন্ন ফলের উপরে। তো সেটা আমাদের কিছু টার্গেট আছে। আমরা যেমন করে থাকি যে আপনি যেটা বললেন যে আমরা এখন তো পেয়ে থাকি মূলত বাংলাদেশে দেখা যায় যে মে থেকে 4 মাস অর্থাৎ আগস্টের মধ্যেই, এই 4 মাসের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ মানে প্রায় 60% 54% ফ্রুট পেয়ে থাকি, আর বাকি সময় কিন্তু আমাদের ফল মাত্র 40% 8 মাসের জন্য। তো কাজে একটা ব্যাপক ঘাটতি এখানে থেকে যায়। তো আমরা চিন্তা করছি এখন থেকে যে আমাদের এই যে ফলের প্রাপ্যতার সময়টা যে 4 মাস আছে, আমরা এখন আমাদের কিন্তু এই পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মোট 10টি আমের জাত বের করেছে। তার মধ্যে কিন্তু আছে আগাম জাত, মাঝারি যেটা মাঝ মৌসুমী জাত, বা লেট যেটা, যেমন আপনাকে বলি যে বাংলাদেশে একমাত্র আমের হাইব্রিড জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে এবং তার নাম হলো বাড়ি আম 4, এবং এটি বাংলাদেশে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় আম। কারণ হলো 3-4টি আছে প্রধান, যে এটার ফলের ওজন বড় এবং এটা আশিনা যেমন লেটে আসে কিন্তু আশিনা টক, কিন্তু বাড়ি আম 4 হলো মিষ্টি এবং লেটে আসে আশিনার কাছাকাছি সময়। তো এছাড়াও আমরা কিন্তু আরো কিছু নিড বেসড, যেমন আমরা যে সিজনটাকে অ্যাকশন করার জন্য বা কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এক্সপোর্ট কোয়ালিটি, যেমন কালার্ড ম্যাঙ্গো আমরা চাই যদি বাইরে আমরা রপ্তানি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রঙিন আমের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে সেই দিকগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন যে নিড বেস, তাছাড়া ড্রাউট টলারেন্ট বা এই ধরনের এরিয়ার জন্য জানতে চাইবো। ডক্টর চৌধুরী, আপনার কি মনে হয় যে যখন আমরা এই প্রচুর ভ্যারাইটি পাবো, কৃষকদের মাঝে দিতে পারবো, তখন কি এই যে বাগানেই যে অনেক সময় বিষাক্ত কীটনাশক, সবসময় বিষাক্ত কীটনাশক দেওয়ার প্রবণতা কমে আসবে কিনা, বা আর কি জানা? অ্যাকচুয়ালি কীটনাশক দেওয়ার প্রবণতা কমবে কি কমবে না এটা ডিটারমাইন করবে ওই জাতটি কোনো না কোনো স্পেসিফিক ডিজিজ অথবা পেস্টের এগেছে রেজিস্ট্যান্স ভ্যারাইটি কিনা।
ওই যদি রেজিস্ট্রেশন ভ্যারাইটি না হয় তাহলে তো কৃষক তার আমকে প্রোটেকশন দেওয়ার জন্য পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইউজ করবে। ওই জায়গাটা গবেষণা বাড়াতে হবে। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি রাসায়নিক বিষাক্ত রাসায়নিক আমে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বাবুল চন্দ্র সরকার এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এম সালাউদ্দিন এম চৌধুরী। ডক্টর চৌধুরী এবং ডক্টর সরকার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর চৌধুরী, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে আমের যে এই রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে তার পুরা সাপ্লাই চেইন জুড়েই হচ্ছে। এক্ষেত্রে পুরা বাজার ব্যবস্থা, মার্কেটিং সিস্টেমটাকে আসলে পরিবর্তন করা উচিত বলে মনে হয়। সেক্ষেত্রে আপনি বলছিলেন সেটা কীভাবে আমরা আনতে পারি? কারণ এখন ইন্ডিভিজুয়ালি অনেক কৃষক, অনেক বাগান, ইট ইজ আনম্যানেজেবল। ম্যানেজ করবো কীভাবে? না, ম্যানেজের বিষয়টা হচ্ছে যে বাগানগুলি কিন্তু কনসেন্ট্রেটেড। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহী রিজিয়নটা কিন্তু খুব কনসেন্ট্রেটেড জোন। ঠিক আছে। এবং সেখানে মানে যাদের আম বাগান আছে তারা অনেকে লিডিং ফার্মার ওইসব এলাকাতে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমের বাগানটাতে ফুল আসার আগে এটা একবার সেল হয়, ফুল আসার পরে সেল হয়, অনেক সময় ফ্রুট সেটিংয়ের পরে সেল হচ্ছে। যিনি প্রডিউসার তার কাছে কিন্তু থাকছে না, সেটা চলে যাচ্ছে কমার্শিয়ালি কোনো পার্সনের কাছে। সে তার হাইলি কমার্শিয়াল ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য যেভাবে করা দরকার সেভাবে সে করছে। মার্কেটের নিডটা হচ্ছে যে ফলটা যেন কালারফুল হয়। ফলটা যদি আমি আগাম পাই, আমি যে ফলের দাম সিজনে থাকবে 90 টাকা, 2 সপ্তাহ আগে আমি ওই ফল কিনেছি 200 টাকায় এবং তার একটু আগে হয়তো 300 টাকা কেজি ছিল। এই যে বিষয়টা, এগুলিকে যখন তারা বিবেচনায় নিয়ে আসে তখন তারা কিছু ট্রিক্স অবলম্বন করে, যেটাতে হয়তো বা হেলথ হ্যাজার্ডটা আমাদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিষয়টাকে কী করে অ্যাড্রেস করতে পারি। এই বিষয়টা এটা অ্যাড্রেস করতে হলে কয়েকটা বিষয় ভেরি ইম্পর্ট্যান্ট। তার ভিতরে হচ্ছে হলো আপনার ফার্মার ডিসপার্স অথবা প্রডিউসার ডিসপার্স, তাকে আপনি কোঅপারেটিভের আন্ডারে নিয়ে আসতে হবে, একটা কোঅপারেটিভ মার্কেটিং সিস্টেমের আন্ডারে আনতে হবে, এনে তাকে এডুকেট করতে হবে। দেখেন, ফলের জন্য কেমিক্যাল সেফলি ইউজ করে, যে সারা ওয়ার্ল্ডে করে, যেমন ইথিলিন তারা ইউজ করে। এবং আপনি যদি বলেন যে যেই ফলটি মার্কেটে যাবে তার গেটওয়ে হবে এইটা, চাঁপাইনবাবগঞ্জের এই জায়গাতে কোঅপারেটিভ মার্কেট আছে, এই গেটওয়েতে তাকে নিয়ে আসতে হবে। সেখানে আপনি একটা চেম্বার ভিতরে তাকে ট্রিটমেন্ট দিবেন ভেরি নমিনাল চার্জে। গভর্নমেন্ট হয়তো বলতে পারে যে কৃষি সম্প্রসারণ দপ্তরের এই চেম্বারে নিয়ে আসার পরে যে স্টিকারটা আমি দিয়ে দিব, ট্যাগিংটা করে দিব, সেটা চলে যাবে সেটা ছাড়া বাজারে যেতে পারবে। এই যে সার্টিফিকেশনটা, এইটা হেলথের জন্য ভালো হবে এবং আমের যারা আপনার ব্যবসায়ী তারাও প্রোটেক্টেড হবে। ডক্টর সরকার, আমে পাকানো হচ্ছে, বলা হচ্ছে যে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হচ্ছে, এই আসলে কতটা ক্ষতিকর এবং কোন রাসায়নিকে মানে কোনো গ্রহণযোগ্য রাসায়নিক পদার্থ আছে কিনা যেটাতে পাকানো যায় আসলে? ধন্যবাদ আপনাকে। আমের বর্তমানে যে কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়ে থাকে, সম্প্রতি আমাদের একটি স্টাডি আছে, গবেষণা করা হয়েছিল এর উপরে, যে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে আম চাষিদের উপরে একটা সার্ভে করা হয়েছিল যে তারা কি কি ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে। তার মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ হলো যেগুলো বৃদ্ধি নিয়ন্ত্রক, গ্রোথ রেগুলেটর আমরা বলি যেগুলোকে, তার মধ্যে আছে রাইপেন 15, টমটম, এই ধরনের প্রমোট, বিভিন্ন নামে পাওয়া যায়, প্রমোট কমার্শিয়াল নেম এগুলো, কিন্তু আসলে মূলত বেশিরভাগই হলো এগুলো। আপনার প্লানোফিক্স আছে যেটা একটা এনএ বা এটা গ্রোথ রেগুলেটর, তারপরে ওইগুলো বেশিরভাগ হলো জেনারিক নাম কি আসলে, এগুলো হলো যেমন যে এনএ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, আর বাকিগুলো হলো রাইপেন যেগুলো, সেগুলো মোস্টলি ইথ্রেল হলো 2 ক্লোরো ইথাইল ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এটাকে বলা হয় ইথ্রেলটার, এটা আসলে যে জেনারিক নেম সেটা হলো 2 ক্লোরো ইথাইল ফসফরিক অ্যাসিড। তো এইটা ইউজ করা হয়। এইটা আলটিমেটলি যেটা করে, এই ইথ্রেল দেওয়ার পরে কিন্তু এটা ইথিলিন গ্যাস হয় এবং এই ইথিলিন গ্যাসটাই কিন্তু ফলের ভিতরে এক ধরনের পরিবর্তন আনে, সেটা হলো প্রোটিন এবং তার যে ভিতরের যে স্বাস্থ্যসম্মত এনজাইমেটিক। আমাদের সার্ভেতে দেখা গেছে তারা যে মাত্রা ইউজ করে, তাতে করে আমাদের যে ফলের স্যাম্পলগুলো পরীক্ষা করা হয়েছে তাতে থাকে মাত্র 0.18 থেকে 0.5 এর মতো ppm থাকে।
কিন্তু এর যে ম্যাক্সিমাম রেজিডিউ লিমিট যেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি শরীরের জন্য সেটা হলো 2 ppm। তাহলে কার্বাইড কার্বাইড পরে আসছে, আর কার্বাইড আসছে। কার্বাইড আমাদের যে স্টাডি অবশ্যই ক্ষতিকর, জি ক্ষতিকর, কিন্তু কার্বাইডটা যেটা এসেছে আমাদের স্টাডিতে কিন্তু কার্বাইড আসে নাই। কৃষকরা যে স্টাডিগুলোতে তারা বলেছেন এবং যে টেস্ট করা হয়েছে, যদিও আমাদের কার্বাইড টেস্ট করার মতো আমাদের ফ্যাসিলিটিস আমাদের ইয়েতেও নাই, আসলে আমরা করতে পারি না, কিন্তু কার্বাইডটা হলো আসলে ওইটা যেমন ইথিলিন তৈরি করে আর ক্যালসিয়াম কার্বাইডটা তৈরি করে অ্যাসিটিলিন গ্যাস, এটাও কিন্তু এক ধরনের গ্যাস। তো এই গ্যাসটা কিন্তু আসলে ইমিট করে আলটিমেটলি মানে নেগেটিভ মানে ইনডাইরেক্ট ওয়েতে ইথিলিন, এবং সেটাই কিন্তু আলটিমেটলি ফলটাকে পাকায়। ফল পাকানো মানে তার যে অন্যান্য যে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো ভিতরে কিছু ইন্টারনাল পরিবর্তন হয়, যেমন ফলটা নরম করে তার যে ক্লোরোফিল থাকে সেটা ডিসইন্টিগ্রেশন হয়, ভেঙে যায়, তার মিষ্টতা বাড়ে, অর্থাৎ স্টার্চ থাকে, লং চেন পলিস্যাকারাইড থাকে, সেগুলো ভেঙে যায়, ভেঙে সেটা নরম হয় এবং খাবার উপযোগী সুস্বাদু ফ্লেভারও হয়। তো ইথেল যদি আমরা একটা লিমিটেড মাত্রায় আমাদের 10,000 ppm পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে সেটা ক্ষতিকর না, 2 দিন পরে কিন্তু সেটা শেষ হয়ে যায়। কার্বাইড কিভাবে জমা হচ্ছে তাহলে যদি তাই হয়? আচ্ছা, কার্বাইডটা তারা ইউজ করছে ইথিলিনের পরিবর্তে। আচ্ছা, কার্বাইডটা যখন তারা ওখানে দিয়ে দেয়, মনে করেন যে আমটাকে হিপিং করে একটু একটু করে কার্বাইডের প্যাকেট দিয়ে দেয়, সেই কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, সেটা আপনার একটা হিট প্রডিউস করে, এই হিটটা আমটাকে দ্রুত পাকা দেয়। এটা জিনিসটা হচ্ছে যে ইথিলিনের একটা বিকল্প হিসেবে তারা ইউজ করছে। এই জিনিসটাও তো এটা এখন কথা হচ্ছে কি যে মাত্রা ইউজ করছে এটা কতটুকু ক্ষতিকর হচ্ছে, ক্ষতিকর যিনি ব্যবহার করছেন তার সবচেয়ে বেশি। ভোক্তা লেভেলে তো আমি আস্তে আস্তে এটা তো একটা ভোলাটাইল গ্যাস, এরপর আবার ফরমালিন যুক্ত হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলি নিয়ে একটু মানে একটা স্টাডি করা উচিত, এই টোটাল চেইনে যে টোটালি ভোক্তা পর্যন্ত আমি কতটুকু ইয়া হচ্ছে। আমার মনে বড় বড় যারা অ্যাগ্রো প্রতিষ্ঠান রয়েছেন তারা আসলে এখানে এই ব্যবসা আসতে পারেন এবং ব্র্যান্ড তৈরি করতে পারে। ক্যালসিয়াম কার্বাইডের আরেকটা তারা কেন ইউজ করে ইথিলিনের পরিবর্তে, সেটা আরেকটা কারণ আছে। কিন্তু ক্যালসিয়াম কার্বাইড কিন্তু রাইপেনিংটাকে কিছু ডিলেও করে, সে রাইপেনিং করে বাট সে কিছু ডিলে করে, যার ফলে সে যখন ফলটাকে পাঠায় দূরে তখন কিছুটা সময় পরে গিয়ে সে পাকে, সেজন্য কিন্তু সে এটা ইউজ। ধন্যবাদ ডক্টর সরকার, ধন্যবাদ ডক্টর চৌধুরী এই অনুষ্ঠানের জন্য। আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।